শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে আমরা আলোচনা করব অব্যয়ীভাব সমাস। অব্যয়ীভাব সমাসের ক্ষেত্রে তোমাদের সহজ টেকনিক আমি বলি, মনে রাখবা যে অব্যয়ীভাব সমাসের সমস্ত পদে শুরুতেই অব্যয় থাকবে। কি থাকবে? অব্যয় থাকবে। এবং কোন ধরনের অব্যয়গুলো বেশি থাকবে? এই উপসর্গগুলো বেশি থাকবে। কারণ তোমরা জানো উপসর্গগুলো এক ধরনের অব্যয়। হ্যাঁ, তাহলে কোনগুলো বেশি থাকবে? উপসর্গগুলো বেশি থাকবে। একটু খেয়াল করে দেখো যে পূর্বপদে অব্যয় যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে তখন তাকে আমরা অব্যয়ীভাব সমাস বলি। আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এ সমাসের ব্যাস বাক্যে অব্যয় পদ থাকে না। ব্যাস বাক্যে কিন্তু অব্যয় পদটি থাকবে না, কিন্তু সমস্ত পদে অব্যয় পদটি থাকবে। এটি তোমাদের খুব খুব করে মনে রাখতে হবে যে এই সমাসের ব্যাস বাক্যের ক্ষেত্রে যে অব্যয় বা উপসর্গটি ব্যবহৃত হবে সেটি কিন্তু ব্যাস বাক্যে থাকবে না, কিন্তু কি থাকবে? সমস্ত পদে থাকবে। মনে রাখার খুব সহজ উপায়। আচ্ছা দেখো, এই সমাসের ব্যাস বাক্যে কি কি কোন কোন অর্থে? দেখো, সামীপ্য, সমীপে, অভাব, পর্যন্ত, সাদৃশ্য, অতিক্রান্ত, বিরুদ্ধ, পশ্চাৎ, ঈষৎ, ক্ষুদ্র, পুন ইত্যাদি। এবং সমস্ত পদের প্রথমে অব্যয় অর্থাৎ অব্যয়গুলো উপ অনু অর্থাৎ এই উপসর্গগুলো, আচ্ছা বিশেষ করে উপসর্গগুলোই বেশি থাকবে। আচ্ছা, এখন দেখো আমরা কি বলছিলাম যে অব্যয়ীভাব সমাস চেনার উপায় আমি তোমাদের আগেই বলছি। দেখো, অব্যয়ীভাব সমাসে পূর্বপদে প্রাধান্য থাকে, এটা আমরা আগে বলেছি, পূর্বপদে প্রাধান্য থাকবে। আচ্ছা, অব্যয়ের অর্থযোগ শব্দযোগে ব্যাসবাক্য গঠিত হয়। অব্যয়ীভাব সমাসে অব্যয়ের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয়। উদাহরণ হচ্ছে কি? বিরুদ্ধকুল, সেটা হচ্ছে প্রতিকূল। দেখো, যদি আমরা সমস্ত পদের দিকে তাকাই, দেখো প্রতিকূল, তাহলে প্রতিটা হচ্ছে অব্যয়, আর এই প্রতিটা হচ্ছে কোন ধরনের অব্যয়? এটি হচ্ছে উপসর্গ। কিন্তু যখন আমরা ব্যাসবাক্য করছি তখন হচ্ছে বিরুদ্ধকুল, অর্থাৎ ব্যাসবাক্যে কিন্তু এই উপসর্গটি অর্থাৎ এই অব্যয়টি থাকছে না। এবং এটা কোন অর্থে? বিরুদ্ধ, অর্থাৎ বিভিন্ন অর্থে এই অব্যয়ীভাব সমাসগুলো হতে পারে। যেমন দেখো, এখানে কি বলা হয়েছে যে সাদৃশ্য শব্দের অব্যয়, অর্থাৎ সাদৃশ্য অর্থে কি উপব্যবহৃত হয়েছে। যেমন উপভাষা, ভাষার সদৃশ, অর্থাৎ এটি অব্যয় এবং এটি কোন অর্থে? সদৃশ অর্থে। এরপর আমরা একটু খেয়াল করে দেখি যে এই সমাসে কেবল অব্যয়ের আচ্ছা একটু দেখো যে কোন কোন অর্থে। আমরা আগে বলেছিলাম, দেখো যে সামীপ্য অর্থে কোন উপসর্গ অর্থাৎ কোন অব্যয়টি রয়েছে? উপ অব্যয়টি রয়েছে। এরপরে দেখো সাদৃশ্য অর্থে কোন অব্যয়টি রয়েছে? উপ অব্যয়টি রয়েছে। এরপর দেখো বিপসা অর্থে মানে পুনঃ অর্থে এই যে ফি বছর ফিটি অব্যয়। ওকে, প্রতিজন, এই প্রতিটি অব্যয়। আচ্ছা, এরপর দেখি আমরা অভাব অর্থে কোন অর্থে? অভাব অর্থে কোন উপসর্গটি? নি বা নির উপসর্গটি, অর্থাৎ নি বা নির অব্যয়টি রয়েছে। যেমন নিরামিষ, আমিষের অভাব, তাহলে এটি কোন অর্থে? অভাব অর্থে। মনে রাখবা, ভর্তি পরীক্ষা অনেক সময় তোমাদের প্রশ্ন আসে এটি কোন অর্থে অব্যয়ীভাব। এটি হচ্ছে অভাব অর্থে অব্যয়ীভাব, মানে কোন অর্থে অব্যয়ীভাব এবং উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেটি তোমাদের এখানে খেয়াল রাখতে হবে। এরপর আসো দেখো অতিক্রম অর্থে কোন অব্যয়টি রয়েছে? যথা। দেখো, যথা অব্যয়টি কিন্তু উপসর্গ না, বাট এটি অব্যয়। যেমন যথেচ্ছা, ইচ্ছাকে অতিক্রম না করে, তাহলে এটা কোন অর্থে? অনতিক্রম অর্থে। যথা নিয়ম, নিয়মকে অতিক্রম না করে, সেটি হচ্ছে যথা নিয়ম, তাহলে যথা। এরপর আমরা দেখছি কি যে পর্যন্ত অর্থে কোন উপসর্গটি? আ উপসর্গটি। হ্যাঁ, এরপর আমরা দেখছি দেখো কোন অর্থে? অতিক্রান্ত অর্থে কোন উপসর্গটি? উত উপসর্গটি। এরপর দেখি আমরা ঈষৎ অর্থে কোন উপসর্গটি? যেমন ঈষৎ রক্তিম, সেটি হচ্ছে ঈষৎ নত, সেটি হচ্ছে কি? আনত। ঈষৎ রক্তিম, সেটি হচ্ছে আরক্তিম। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু সমস্ত পদটি দিয়েও আইডেন্টিফাই করতে পারছো এবং ব্যাস বাক্য দিয়ে আইডেন্টিফাই করতে পারতেছো। দেখো, ব্যাস বাক্যে কি বলা আছে? ঈষৎ রক্তিম, তাহলে ঈষৎ অর্থে কি হয়? অব্যয়ীভাব সমাস হয়, তোমরা জানো। এবং কোন অব্যয়টি এখানে? আরক্তিম, তাহলে আ অব্যয়টি রয়েছে। বিরোধ অর্থে দেখো, বিরোধ মানে প্রতি উপসর্গটি ব্যবহৃত হয়েছে। যেমন প্রতিবাদ, সেটি হচ্ছে বিরুদ্ধবাদ, তাহলে বিরোধ অর্থে কোন উপসর্গটি? প্রতি উপসর্গটি রয়েছে। দেখো, পশ্চাৎ অর্থে কোন উপসর্গটি রয়েছে? অনু উপসর্গটি রয়েছে। যেমন অনুধাবন, সেটা হচ্ছে দেখো পশ্চাৎ ধাবন, তাহলে কোন অর্থে? অব্যয়ীভাব। পশ্চাৎ অর্থে কোন উপসর্গটি? অনু উপসর্গটি, অর্থাৎ অনু অব্যয়টি রয়েছে। এরপর আমরা দেখি বিভিন্ন অর্থে কয়েকটি অব্যয়ীভাব সমাসের যে এক্সাম্পল তোমাদের এই স্লাইডটিতে দেওয়া আছে, এই স্লাইডটি তোমরা ভালো করে একটু দেখো, খেয়াল করো, পরীক্ষা আসবে এখান থেকে প্রশ্ন, একটু খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এরপর আমরা আসছি দেখো নিপাতন সিদ্ধ অব্যয়ীভাব সমাস। অনেক সময় পরীক্ষা এসে যায় যে নিচের কোনটি নিপাতন সিদ্ধ অব্যয়ীভাব সমাস, সেক্ষেত্রে এই উদাহরণগুলো যদি তোমরা পড়ে ফেলো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের কভার হয়ে যাবে। এখন আমরা আসছি দেখো প্রাদি সমাস। কি আলোচনা করছি? প্রাদি সমাস, অর্থাৎ এটি হচ্ছে অপ্রধান সমাস। আচ্ছা, প্রাদি সমাসের ক্ষেত্রে দেখো তোমরা যে প্র, পরা, পরি, অনু এই উপসর্গগুলোর সাথে যদি কৃত প্রত্যয় সাধিত বিশিষ্য, অর্থাৎ এই প্র, পরা, পরি, অনু ইত্যাদি উপসর্গের সাথে যদি কৃত প্রত্যয় সাধিত বিশিষ্য নাউন থাকে, তাহলে সেটি হবে কি? প্রাদি সমাস। দেখো, প্রাদি সমাসের ক্ষেত্রেও কিন্তু উপসর্গ থাকছে কিছু,
কিন্তু পার্থক্যটা আমি একটু পরে আলোচনা করছি তোমাদের জন্য। দেখো যে ব্যাস বাক্যের প্রথমে প্র, পরি, প্রতি, অনু ইত্যাদি অব্যয় এবং এর পরেই যে থাকলে সাধারণত কি হয়, প্রাদি সমাস হয়। যেমন দেখো প্রবচন, তাহলে কি হচ্ছে, প্রবচন, এখানে প্র উপসর্গটি রয়েছে, প্র অব্যয়টি রয়েছে। এই অব্যয় থাকার ফলেও কিন্তু এটি অব্যয়ীভাব হচ্ছে না। কি কারণে হচ্ছে না, দেখো এখানে প্র এই উপসর্গটি বা এই অব্যয়টি ব্যাস বাক্যে ব্যবহৃত হয়েছে। তোমাদেরকে আগে বলা হয়েছিল যে অব্যয়টি যদি অর্থাৎ উপসর্গটি যদি ব্যাস বাক্যে ব্যবহৃত হয়, ব্যাস বাক্যে ব্যবহৃত হলে প্রাদি সমাস হবে, আর যদি ব্যাস বাক্যে ব্যবহৃত না হয় তখন এটি কি হবে, অব্যয়ীভাব সমাস হবে। এবং এরপরে কি থাকে, দেখো এরপরে যে থাকবে এবং এর পরে যে বিশেষ্যটি রয়েছে সেই বিশেষ্যটি অবশ্যই কি সাধিত, কৃত প্রত্যয় সাধিত বিশেষ্য হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই প্রাদি সমাসটি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা আসি, দেখো যে নিত্য সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিত্য সমাসের ক্ষেত্রে যেটি হয়, যে সমাসের ব্যাস বাক্য হয় না, অর্থাৎ ব্যাস বাক্য হয় না বলতে ব্যাস বাক্য ব্যবহার করার ক্ষেত্রে অন্য কোনো শব্দের প্রয়োজন আসলে হয় না, সেটি নিত্য সমাস। আর নিত্য সমাস কোনো স্বতন্ত্র সমাস নয়, এটিও মনে রাখতে হবে। দেখো আচ্ছা, ওকে, ব্যাস বাক্যে না থাকলে অন্য শ্রেণীর সমাসকেও আমরা নিত্য সমাস বলতে পারি। আচ্ছা, প্রসঙ্গত যে কথাটি তোমাদের বলতে হচ্ছে, দেখো এখানে দুটি উদাহরণ দিকে খেয়াল করো, একটি হচ্ছে গ্রামান্তর আর একটি হচ্ছে দর্শন মাত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য সহজ উদ্দেশ্যে বলছি, সহজ করে বলছি। দেখো যদি কোনো শব্দের শেষে তোমরা কি দেখো, অন্তর্যুক্ত যদি কোনো শব্দ দেখো, কি যুক্ত শব্দ, অন্তর্যুক্ত শব্দ, এবং সে শব্দটির আগে যদি কোনো সংখ্যাবাচক শব্দ না থাকে তাহলে সেটি হবে কি, নিত্য সমাস। কিভাবে, দেখো যে গ্রামান্তর সেটি হচ্ছে কি, অন্য গ্রাম, গ্রামান্তর সেটি হচ্ছে কি, অন্য গ্রাম, গৃহান্তর সেটি হচ্ছে কি, অন্য গৃহ। সেক্ষেত্রে তোমরা মনে রাখবা যে অন্তর শব্দের পরিবর্তে ব্যাস বাক্যে কি দিতে হবে, ব্যাস বাক্যের শুরুতে অন্য শব্দটি নিয়ে আসতে হবে। যে গ্রামান্তর, অন্তরটি বাদ দাও, তাহলে গ্রাম, তাহলে কি এই অন্তরের পরিবর্তে আসছে কি, অন্তরের পরিবর্তে আসছে অন্য, এবং এই অন্য শব্দটি অবশ্যই কি দিতে হবে, ব্যাস বাক্যের শুরুতেই দিতে হবে। যেমন গৃহান্তর, তাহলে কি হচ্ছে, তাহলে অন্তর শব্দটির পরিবর্তে হচ্ছে অন্য এবং এটি শুরুতেই দিতে হবে, তাহলে কি হচ্ছে, অন্য গৃহ। আচ্ছা, এরপর দেখো অন্তরের পরিবর্তে কি দিতে হবে, অন্য, এবং এটি শুরুতেই দিতে হবে। আরেকটা হচ্ছে দর্শন মাত্র। আচ্ছা, এই মাত্রের পরিবর্তে কি দিতে হবে, মাত্রের পরিবর্তে দিতে হবে কি, ব্যাস বাক্যের ক্ষেত্রে কেবল। তাহলে মনে রাখতে হবে অন্তর্যুক্ত শব্দ এবং মাত্রযুক্ত শব্দগুলো কি হয়, নিত্য সমাস। তাহলে দর্শন মাত্র, মাত্রের পরিবর্তে কি দিতে হবে, কেবল, আর দর্শন, তাহলে কি হচ্ছে, কেবল দর্শন। আচ্ছা, আরেকটি বিষয় তোমরা মনে রাখবা, যেগুলো হচ্ছে নিত্য ঘটনা, যেগুলো নিত্য ঘটে, যেগুলো আসলে পরিবর্তন করার সুযোগ নেই, সেগুলো তোমাদের হবে নিত্য সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আসো, সমাস সম্পর্কিত অনেক সমস্যা আমাদের রয়েছে। এই সমস্যাগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করব, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, একটু মনোযোগ দিতে হবে। দেখো যে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রীহি। আচ্ছা, আমরা আইডেন্টিফাই করব কিভাবে, দেখো অলুকের ক্ষেত্রে হচ্ছে বিভক্তি লোপ পাবে না, কিন্তু যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পাবে না সেটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। যে তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পাবে না সেটা অলুক তৎপুরুষ, যে বহুব্রীহি সমাসে বিভক্তি লোপ পাবে না সেটা হচ্ছে কি, অলুক বহুব্রীহি। খেয়াল করে দেখো, আমি যদি বলি দেখো দেশে বিদেশে, তাহলে দেশে ও বিদেশে, তাহলে আমরা আইডেন্টিফাই করে ফেলতেছি এটি কোন সমাস, দেশে ও বিদেশে। সেটি দেশে বিদেশে, ব্যাস বাক্যের দিকে তাকায়, ব্যাস বাক্যে কি রয়েছে, ও এই অব্যয়টি রয়েছে। যদি ও এবং আর থাকে সেটি হয় দ্বন্দ্ব সমাস। তাহলে এটি দ্বন্দ্ব সমাস, দেশে বিদেশে, দেশে বিদেশে, এ এই বিভক্তিগুলো লোপ পায়নি, দ্যাট মিনস এটি হচ্ছে কি, অলুক। জলে স্থলে, জলে ও স্থলে, তাহলে এখানে ও রয়েছে, এবং জলের স্থলে পূর্বপদ এবং পরপদ দুই পদেরই গুরুত্ব রয়েছে, সুতরাং এটি হচ্ছে অলুক দ্বন্দ্ব। আচ্ছা, দেখো ঘোড়ার ডিম, ব্যাস বাক্য করলে হচ্ছে কি, ঘোড়ার ডিম। তাহলে এখানে আমাদের বিভক্তি লোপ পেয়েছে, বিভক্তি লোপ পায়নি। হ্যাঁ, দ্যাট মিনস এটি হচ্ছে অলুক। কোন বিভক্তি লোপ পায়নি, ষষ্ঠী বিভক্তি লোপ পায়নি। দ্যাট মিনস এটি আমরা কি বলতে পারতেছি, এটি হচ্ছে তৎপুরুষ সমাস। আর অলুক বহুব্রীহির ক্ষেত্রে দেখো যে মাথায় পাগড়ি যার, সেটি হচ্ছে মাথায় পাগড়ি, বিভক্তি লোপ পায়নি, দ্যাট মিনস এটি হচ্ছে কি, অলুক। আচ্ছা, মাথায় পাগড়ি যার, তাহলে মাথায় পাগড়ি যার, তাহলে ব্যাস বাক্যের শেষে কি রয়েছে, যার রয়েছে। তোমরা জানো ব্যাস বাক্যের শেষে যদি যার থাকে তাহলে হচ্ছে কি, বহুব্রীহি। তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারতেছি মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, তাহলে যার থাকলে কি হয়, বহুব্রীহি। প্রথমত এটি বহুব্রীহি সমাস, এখানে বিভক্তি লোপ পায়নি, মাথায় মাথায় বিভক্তি লোপ পায়নি, তার মিনস হচ্ছে কি, অলুক বহুব্রীহি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি এই অলুক সম্পর্কিত সমস্যাগুলো তোমরা এখন থেকে বুঝতে সক্ষম হবে, আর কোনো প্রবলেম হওয়ার কথা নেই। এরপর আসো যে নয় সমাস, নয় সমস্যার সমাধান, অর্থাৎ নয় তৎপুরুষ এবং নয় বহুব্রীহির মধ্যে তোমরা ঝামেলা পাকিয়ে ফেলো। যেমন ধরো নবিশ্বাস, সেটি হচ্ছে কি, অবিশ্বাস, আর নেই জ্ঞান যার, সেটি হচ্ছে অজ্ঞান। তাহলে তোমরা নিজেরাই খেয়াল করে দেখো যে নেই জ্ঞান যার। আচ্ছা, তাহলে এখানে ব্যাস বাক্যের শেষে কি থাকলো, যার থাকলো, দ্যাট মিনস এটি হচ্ছে কি, বহুব্রীহি। আচ্ছা, শুরুতেই এখানে নেই,
এই নেই এই কোন অব্যয় দ্বারা প্রকাশ পেয়েছে, অ অব্যয়টি দ্বারা প্রকাশ পেয়েছে, অর্থাৎ এখানে নেই নেই নাই ন এই নাবাচক অব্যয় যদি থাকে দ্যাট মিনস এটি হচ্ছে কি নয়, তার মানে হচ্ছে এটি হচ্ছে নয় বহুব্রী, এটি হচ্ছে কি নয় তৎপুরুষ। এবং নয় তৎপুরুষের ক্ষেত্রে তোমরা একটু বিষয় খেয়াল করে দেখো, জাস্ট এই যে নাবাচক অব্যয়গুলো শুরুতেই কিন্তু নাবাচক অব্যয়গুলোর ক্ষেত্রে এই প্রত্যেকটার ক্ষেত্রে নেই নাই নয় এইগুলোর ক্ষেত্রে আমরা কি দেখি অধিকাংশ ক্ষেত্রে ব্যাকরণবিদগণ এই ন অব্যয়টি ব্যবহার করেছেন। আরেকটি বিষয় তোমার মনে রাখতে হবে, দেখো ব্যাস বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুর কথা বলা থাকবে না, ব্যাস বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুর কথা বলা থাকবে না নয় তৎপুরুষ সমাসে, আর নয় বহুব্রী সমাসে ব্যাস বাক্যে ব্যক্তি বা বস্তুর কথা বলা থাকবে। অর্থাৎ ব্যক্তি বা বস্তুর কথা যদি বলা থাকে সেটা হচ্ছে নয় বহুব্রী, আর ব্যক্তি বা বস্তুর কথা বলা না থাকলে সেটা হচ্ছে নয় তৎপুরুষ সমাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সমাস সম্পর্কিত আমরা মোট 3টি ইউনিটে আলোচনা করেছি। কোনো আলোচনা যদি তোমাদের বুঝতে কষ্ট হয় তোমরা আমাদের যে লেকচার শিট রয়েছে সেই লেকচার শিটটি ভালো করে পড়বা এবং এই ভিডিওগুলো খুব খুব মনোযোগ দিয়ে পড়বা। প্রয়োজনে তোমরা একটু স্কিপ করে 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 বা একটু টেনে টেনে বা একটু তোমরা একটু সময় নিয়ে ঠান্ডা মাথায় তোমরা একটু দেখো, কেননা সমাস হচ্ছে অনেক বড় আলোচনা, সমাস অনেক বড় আলোচনা। এই বড় আলোচনাটুকু আমরা অত্যন্ত সংক্ষেপে আলোচনা করেছি সময়ের স্বল্পতার কারণে। আশা করছি তোমাদের বুঝতে সমস্যা হবে না এবং সমাস সম্পর্কিত যে বিশেষ বিশেষ সমস্যাগুলো রয়েছিল সেই সমস্যাগুলো আমি তোমাদের আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের উদ্দেশ্যে যেটা আমি বলছি, সমাসের ক্ষেত্রে মূলত যে জায়গাগুলোতে তোমরা ঝামেলায় পড়বা সেটা হচ্ছে কার সাথে কার সমস্যা, একটু নোট করে রাখো তোমরা খাতায়। প্রাদি সমাসের সাথে অব্যয়ীভাবের একটা সমস্যা থাকবে, এটি আমি শিখিয়েছি। আচ্ছা, নয় তৎপুরুষ নয় বহুব্রীর ক্ষেত্রে কি ঝামেলা থাকবে সেটি আমাদেরকে বুঝিয়েছি। দ্বিগু সমাসের সাথে সংখ্যাবাচক বহুব্রীর একটি ঝামেলা থাকবে সেটাও আমি তোমাদেরকে বুঝিয়েছি। দ্বন্দ্বের ক্ষেত্রে অলুক দ্বন্দ্ব, অলুক তৎপুরুষ, অলুক বহুব্রী সেটাও আমি বুঝিয়েছি। এবং দেখবা যে সংখ্যাবাচক বহুব্রীর সাথে দ্বিগুর যে সমস্যা সেটাও আমি তোমাদেরকে বুঝিয়েছি। এবং দ্বন্দ্ব সমাসের সাথে অনেক ক্ষেত্রে তোমাদের যে নিত্য সমাসের ক্ষেত্রে, যেমন আমি তুমি ও সে আমরা, এটি কোথাও নিত্য সমাসও দেয়া আছে, কোথাও দেয়া আছে দ্বন্দ্ব সমাস, যে কোনো একটি লিখলেই তোমাদের হবে। কোথাও লেখা আছে যে 2 এবং 90 92, কোথাও লেখা আছে হচ্ছে এটি নিত্য সমাস, কোথাও লেখা আছে এটি দ্বন্দ্ব সমাস, দুটি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সমাস সম্পর্কিত যাবতীয় সমস্যার সমাধান তোমরা এই ভিডিওটি যদি খুব মনোযোগ দিয়ে দেখো তাহলে ইনশাল্লাহ আশা করছি তোমরা ভালো করবে। আবারও বলছি, সমাজ থেকে প্রশ্ন আসবেই ইনশাল্লাহ, তোমরা অবশ্যই অবশ্যই গুরুত্ব দিয়ে এই ক্লাসটি করো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, তোমাদের জন্য দোয়া আশীর্বাদ রাখছি। তোমরা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করো, তোমরা শরীরের প্রতি যত্ন রাখো, ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় তোমরা ভালো করবে এবং তোমাদের সফলতা কামনায় আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।